আমাকে বলো, কতদূর পর্যন্ত আমরা ক্লাসটি করেছি? অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে 2026 সালে। দর্শন বিভাগের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পাশ্চাত্য দর্শন, ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এই সাবজেক্টটি পড়ব। এই সাবজেক্টের শেষে, এটা শেষ হলে আমরা মনোবিজ্ঞানের পড়াগুলো পড়ব। তো আমি কতদূর পর্যন্ত পড়িয়েছিলাম, এটা কি তোমরা আমাকে মনে করে দিতে পারবে? মনে আছে তোমাদের? বৃষ্টি, কতদূর স্যার পর্যন্ত ঠিক পড়া হয়েছে? হ্যাঁ, ঠিক মনে পড়তেছে না স্যার। আচ্ছা, মনে না পড়লে আমরা, সমস্যা নাই। আমি, আমার মনে আছে আমি তোমাদের পড়াইছিলাম মাইলেসীয় বা আয়নীয় দর্শনের বৈশিষ্ট্য। তারপরে একটাই মনে হয় পড়ানো হয়েছিল যে মাইলেসীয় আয়নীয় দর্শনের বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে তারপর থেকে শুরু করবো, অর্থাৎ গতি ও বহুত্বের বিরুদ্ধে জেনর দুটি যুক্তি। তো এই প্রশ্নগুলো কিছুটা ক্রিটিক্যাল, এগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যদি বুঝতে পারো তাহলে একদম খুব সহজ মনে হবে। তো আমি তোমাদের এই নোটে প্রথম দিকে আগের বছরের যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসে, 4 সালের কোশ্চেন গুলো দিয়েছি, কোনগুলো এসেছিল, যেমন 24, 23, 22, 21। যদিও এই মেথডে পড়লে কমন পড়বে কিনা আমি জানি না, কারণ তোমরা একদম নতুন ব্যাচ। তারপরও আমি পূর্বের যে কোশ্চেন গুলো বারবার আসে সেগুলো অনুধাবন করার জন্য তোমাদের 4 সালের কোশ্চেন গুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো আগে পড়বে। দেখি আমরা মূল সূচিপত্রে চলে যাই। আর আমি আমাদের নতুন প্রশ্ন কাঠামো অনুসারে 2 মার্চ, 3 মার্চ, 5 মার্চ, 7 মার্চ, 8 মার্চ, 10 মার্চ এইভাবে যে প্রশ্নগুলো আসতে পারে সেই রকম প্রশ্নগুলো সাজিয়েছি। তো আমাদের প্রথম, প্রাচীন দর্শনের পরিচয় ও ভূমিকা। প্রাচীন গ্রিক দর্শন কি? গ্রিক দর্শনের সংজ্ঞা দাও। এটা 2 অথবা 3 মার্চে আসতে পারে। এটা আমি তোমাদের পড়াইছি বলে মনে হচ্ছে, কাজে এটা স্কিপ করছি, খুবই সহজ। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, দার্শনিক গ্রিকদের অবদান আলোচনা করো। এটা 5 অথবা 7 মার্চের প্রশ্ন। তোমাদের প্রথম অবস্থায় মনে হতে পারে যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আসলে তা নয়। যেহেতু 2 মার্চ, 3 মার্চ বিভিন্ন ছোট ছোট প্রশ্ন অন্তর্ভুক্ত আছে এবং এদের ক্রমিক নাম্বার আমি একই রকম দিয়েছি, এই কারণেই প্রশ্নগুলো অনেক হলেও আসলে অনেক বেশি নয়, কারণ ছোট প্রশ্ন তো বেশি হতেই পারে। আচ্ছা, এখন আমরা তাহলে পড়বো, দর্শনে গ্রিকদের অবদান আলোচনা করো। তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আর এটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, পাশ্চাত্য দর্শনের ইতিহাসে মূলত গ্রিক দর্শনের ইতিহাস। গ্রিকদের হাতেই দর্শন চর্চা প্রথম শুরু হয়েছে। গ্রিকরাই সর্বপ্রথম ধর্ম ও পৌরাণিক কল্পকাহিনীর অন্ধবিশ্বাস থেকে বের হয়ে এসে যুক্তির আলোকে জগৎ ও জীবনকে ব্যাখ্যা করার বৈজ্ঞানিক প্রয়াস চালান। জ্ঞানবিদ্যা থেকে শুরু করে নীতিবিদ্যা, দর্শনের প্রায় প্রতিটি শাখায় তাদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান আলোচনা করতে গিয়ে আমরা এই 3টে পয়েন্ট খুঁজে পাই। এক, মুক্ত চিন্তার উন্মেষ, অর্থাৎ তাদের আগে মুক্তভাবে, অর্থাৎ ধর্মীয় প্রভাব মুক্ত হয়ে কিংবা যুক্তি দিয়ে চিন্তা করার কোনো রীতি ছিল না। তারপরে বিজ্ঞানের ভিত্তি স্থাপন হয় তাদের মাধ্যমে এবং নীতিবিদ্যার সূচনা হয় তাদের মাধ্যমে। প্রথম আমাদের টপিক হচ্ছে মুক্ত চিন্তা ও যুক্তির প্রয়োগ। গ্রিকরাই সর্বপ্রথম ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হয়ে স্বাধীন চিন্তার সূত্রপাত করে। থেলিস, অ্যানাক্সিমেন্ডার প্রমুখ দার্শনিক ঈশ্বর বা দেবতার পরিবর্তে যুক্তির মাধ্যমে জগতের আদি উপাদান, যেমন পানি, জগতের আদি উপাদান কি? জগতের আদি উপাদান হচ্ছে যা দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু তৈরি হয়েছে, অর্থাৎ মূল উপাদান। যেমন পরমাণু, যা কিছুকেই তোমরা ভেঙে ফেলো না কেন, শেষ পর্যন্ত আমরা পরমাণুকেই পাবো। তাহলে জগতের আদি উপাদান হিসেবে পানি, বায়ু খুঁজতে শুরু করেন। এটি ছিল দর্শনের ইতিহাসে এক বিশাল বিপ্লব। তাদের আগে এই রকম চিন্তা কেউ করেনি। তাদের আগে কেউ বলতো দৈত্য বানাইছে, কেউ বলছে
ড্রাগনের মুখের লালা থেকে পৃথিবী তৈরি হয়েছে, অর্থাৎ বৈজ্ঞানিক কোনো চিন্তা ছিল না তাদের আগে। 9 নাম্বার, বিজ্ঞান ও দর্শনের সমন্বয়। তারা কেবল বিমূর্ত চিন্তাই করেননি। বিমূর্ত মানে হচ্ছে যেটা দেখা যায় না। হুম। তারা কেবল বিমূর্ত চিন্তাই করেননি, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও গণিতের শক্তিশালী ভিত্তিও গড়েছিলেন। পিথাগোরাসের মতে সংখ্যাই সবকিছুর মূল, যা আধুনিক গাণিতিক বিজ্ঞানেরও একটি পরোক্ষ ভিত্তি। অর্থাৎ আজকের যে গাণিতিক বিজ্ঞান তার পরোক্ষভাবে শুরু করেছিলেন ডেমোক্রিটাস, পিথাগোরাস। ডেমোক্রিটাসের পরমাণুবাদ আধুনিক পদার্থবিদ্যার আদিরূপ হিসেবে স্বীকৃত। আজকের যে পদার্থবিজ্ঞান তোমরা দেখো, সেটা শুরু করেছিলেন ডেমোক্রিটাস। নীতিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞানের সূচনা। সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের মতো মহান দার্শনিকরা মানুষের নৈতিক জীবন ও আদর্শ রাষ্ট্রের রূপরেখা প্রদান করেন। প্লেটোর রিপাবলিক আজও রাষ্ট্রবিজ্ঞানের অমর গ্রন্থ হিসেবে পঠিত হয়। এই প্রসঙ্গে বার্ট্রান্ড রাসেল বলেছেন, অ্যান্ড সায়েন্স ফিলোসফি অ্যান্ড সায়েন্স অ্যাজ উই নো দেম আর গ্রিক ইনভেনশন। আমরা দর্শন এবং বিজ্ঞানকে যেভাবে জানি তা গ্রিকদেরই আবিষ্কার। হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। রাসেলের এই মন্তব্য প্রমাণ করে যে আধুনিক সভ্যতার বৌদ্ধিক পরিকাঠামো গ্রিকদের হাতেই তৈরি হয়েছে। গ্রিকদের গ্রিক দর্শনের অবদান। তাহলে গ্রিক দর্শনের অবদানকে যদি আমরা চার্টের মাধ্যমে দেখাই, তাহলে একদিকে তারা মুক্ত চিন্তা ও যুক্তির ভাবন করেছেন, আর একদিকে তারা বিজ্ঞান ও গণিতের শুরু করেছেন। উদাহরণ হিসেবে নীতিবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞান, আর বিজ্ঞান ও গণিতের উদাহরণ হিসেবে পরমাণুবাদ। কিন্তু তারপরও তাদের অবদানকে অনেকেই সমালোচনা করেছে। দার্শনিক হেগেলের মতে গ্রিক দর্শনে অনেক সময় পরীক্ষামূলক প্রমাণের চেয়ে অনুমান বা কল্পনার উপর বেশি জোর দেওয়া হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের মানদণ্ডে পুরোপুরি উত্তীর্ণ নয়। দ্বিতীয়ত, গ্রিক দর্শনে বিশেষ করে এরিস্টটলের চিন্তায় দাসপ্রথাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়েছিল, যা আধুনিক মানবাধিকার ও নৈতিক দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। পরিশেষে আমরা বলতে পারি, কিছু পদ্ধতিগত ও সামাজিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রিক দর্শন হলো সমগ্র পাশ্চাত্য চিন্তা চেতনার বীজতলা। তাদের মুক্ত চিন্তা ও যৌক্তিক অনুসন্ধানের ফলেই আজকের আধুনিক বিজ্ঞান ও বিশাল ইমারত গড়ে ওঠা সম্ভব হয়েছে। এবার আমরা পড়ব প্রাচীন দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। দর্শন সাবজেক্টের সুবিধা হচ্ছে, তোমরা যদি একটা সাবজেক্ট পড়ো তাহলে এর সাথে অনেকগুলো সাবজেক্টের পড়া হয়ে যায়। বুঝেছো? একটা সাবজেক্ট পড়লে অনেকগুলা সাবজেক্টের পড়া হয়ে যায়। শহীদুল, কেমন আছো? কি শুনতে পাচ্ছ ঠিক মতো? শহীদুল, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাক ভালো। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আচ্ছা, এখন তাহলে দেখো, আমরা অলরেডি এই যে গ্রিকদের দর্শনে অবদান পড়তে গিয়ে, তারপর পড়তে গিয়ে আমরা কিন্তু এটাও 50% এই প্রশ্নের অ্যান্সার করে ফেলেছি। দেখো কিরকম, কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রাচীন গ্রিক দর্শন ছিল মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী বৌদ্ধিক জাগরণ। সংস্কার, অন্ধবিশ্বাসের পরিবর্তে মানুষের স্বাধীন চিন্তা ও বুদ্ধিভিত্তিক বিশ্লেষণের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল এই দর্শনের মাধ্যমে। গ্রিক দর্শনের কিছু স্বকীয় বৈশিষ্ট্য একে অন্যান্য প্রাচীন দর্শন থেকে আলাদা করেছে। আগে বুঝতে পারছো? মানে সব কথা ঘুরে ফিরে এক, যে গ্রিকরাই প্রথম বিজ্ঞানের চর্চা শুরু করে। স্বাধীন মন নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে, কুসংস্কার মুক্ত হয়ে, ধর্মীয় প্রভাব বাদ দিয়ে তারা মুক্তভাবে দর্শন চর্চা শুরু করে। তাদের আগে কিন্তু মানুষ ছিল কুসংস্কার পূর্ণ, মন গড়া কথা বলতো, দেব দেবীর কথা নিয়ে আসতো। কিন্তু তারাই প্রথম বিজ্ঞান ভিত্তিক কথা বলা শুরু করে। তো এই গ্রিক দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা যে বিষয়গুলো খুঁজে পাই, যেমন প্রকৃতিবাদ, যুক্তিবাদ, বস্তুবাদ ও ভাববাদের সংমিশ্রণ। আমরা প্রাচীন গ্রিক দর্শনে দেখতে পাই তারা ছিল প্রকৃতিবাদী একদিকে, কেউ কেউ ছিল যুক্তিবাদী, আবার বস্তুবাদী ও ভাববাদী। তো প্রকৃতিবাদী আসলে কি? প্রকৃতিবাদ এই টার্ম গুলো তোমাদের বুঝতে হবে। যতক্ষণ না তোমরা বুঝবে ততক্ষণ আমাকে জিজ্ঞাসা করবে, আমি এগুলা বুঝিয়ে দিব। প্রকৃতি মানে হচ্ছে নেচার, অর্থাৎ এই পৃথিবী যেভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে আজকের
সময়ে এসেছে। এটাই হলো বিজ্ঞান ভিত্তিক, অর্থাৎ বিজ্ঞান বলে যে পৃথিবীটা পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই আধুনিক সময়ে এসেছে। গ্রিক দর্শনের প্রথম যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রকৃতিবাদ। এর কিভাবে প্রকৃতিবাদ ছিল? এই যে যেমন তারা বলতো যে সবকিছু পানি থেকে সৃষ্টি হয়েছে, যেমন থেলিস বলেছিল সবকিছু পানি থেকেই সৃষ্টি হয়েছে। তারপর ডেমোক্রিটাস বলছিল যে পরমাণু থেকে তৈরি হয়েছে। পিথাগোরাস বলছে সংখ্যা থেকে সব তৈরি হয়েছে। এই যে কথাগুলো, এগুলাই হচ্ছে প্রকৃতিবাদ, অর্থাৎ তারা ন্যাচারালিস্ট, অর্থাৎ এই বিশ্বকে তারা দেখেন প্রকৃতি হিসেবে। এই যুগের দার্শনিকরা জগতের আদি উপাদান হিসেবে অতি প্রাকৃত শক্তিকে দায়ী না করে, অর্থাৎ কোনো ধরো যে অলৌকিক ক্ষমতা বা দেবতার আশ্রয় না নিয়ে, তারা বলছে পানি থেকে, আগুন থেকে, বায়ুর মতো প্রাকৃতিক উপাদানকে জগতের মূল বলে মনে করেছে। এই যে প্রাকৃতিক উপাদানকে, বস্তুকে মনে করছে, যেমন আগুন একটা শক্তি, তারপর পানি হলো একটা বস্তু। হ্যাঁ, তারা প্রকৃতির নিয়মকেই প্রকৃতি ব্যাখ্যা করার চেষ্টা করেছে, প্রকৃতির নিয়মেই প্রকৃতিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, এই জন্য তাদেরকে বলা হয় প্রকৃতিবাদ। আচ্ছা, এবার আমরা পড়বো দ্বিতীয় পয়েন্ট, যুক্তিবাদ ও স্বাধীন চিন্তা। গ্রিক দর্শনের মূল ভিত্তি হলো যুক্তি বা রিজন। তারা কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করে বিচার বিশ্লেষণ করতেন। তারা মনে করতেন মানুষের বুদ্ধি সত্য উদ্ঘাটনের একমাত্র হাতিয়ার। এ প্রসঙ্গে দার্শনিক ডব্লিউ.টি. স্টেইস বলেন, "The Greek minds was free from the trammel trammels of religion", অর্থাৎ গ্রিক মন ধর্মের শৃঙ্খল থেকে মুক্ত ছিল, অর্থাৎ গ্রিকদের মন ধর্মের শৃঙ্খল থেকে মুক্ত ছিল। এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ গ্রিক ফিলোসফি, পৃষ্ঠা 18। তোমরা যদি ইংলিশে না লিখতে পারো পরীক্ষার খাতায়, তাহলে বাংলাটা লিখলেও হবে। এই উক্তিটি প্রমাণ করে যে গ্রিকরা ধর্মীয় শাস্ত্রের পরিবর্তে নিজেদের বুদ্ধিভিত্তিক স্বাধীনতার উপর নির্ভর করেছিলেন। বাস্তব ও ভাববাদের, তাই বলে ধর্মকে আমরা খারাপ বলতে পারি না। তখনকার ধর্ম ছিল কুসংস্কার পূর্ণ, কুসংস্কারে ভরা। যেমন মনে করা হতো এই ষাঁড়ের শিংয়ের উপর পৃথিবীটা দাঁড়ায় আছে। তারপরে মানে অনেক অনাচার, বিশৃঙ্খলা ছিল, মন গড়া কথা বলতে পারে। এবার আমরা পড়বো বস্তুবাদ ও ভাববাদের সংমিশ্রণ। আমি এখন তোমাদের বলতে চাই যে বস্তুবাদ আসলে কি। বস্তু মানে হচ্ছে সাবস্টেন্স, অর্থাৎ আমরা আমাদের চোখ দিয়ে পৃথিবীতে যা কিছু দেখি, যেগুলোর অস্তিত্ব আছে, সেগুলোকে বলা হয় বস্তু। মোবাইল ফোন থেকে মানুষ, গরু, ছাগল সবই হলো বস্তু। আর ভাব শব্দের অর্থ হলো মন। আমাদের যে মন আছে, আত্মা আছে, এটাকে দর্শনের ভাষায় বলা হয় ভাব। বস্তুবাদীরা বিশ্বাস করে যে এই জগতের পিছনে আসলে বুদ্ধিমান কোনো সত্তা নেই, অর্থাৎ এগুলো জাস্ট নিয়মের মধ্য দিয়েই হয়েছে। আর ভাববাদীরা মনে করে যে আজকের যে বস্তু, এই পৃথিবী, আকাশ বাতাস, এগুলোর পিছনে একজন বুদ্ধিমান সত্তা আছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা আছেন। এটাই হলো ভাববাদী। গ্রিক দর্শনের শুরুর দিকে বস্তুবাদ, যেমন ডেমোক্রিটাস পরমাণুবাদ, থেলিসের প্রাণিতত্ত্ব দেখা গেলেও পরবর্তীতে সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের হাত ধরে এক চরম ভাববাদী ও উদ্দেশ্যমূলক রূপ লাভ করে। চরম ভাববাদী মানে কি? এরিস্টটল, প্লেটো ছিল আস্তিক। তারা এই জগৎ সৃষ্টির পিছনে দেখেন এই জগৎটা কত সুন্দর নিয়ম শৃঙ্খলা দিয়ে পরিচালিত হচ্ছে। তো এই পরিচালনা নিশ্চয়ই এমনি এমনি হয় না, কেউ একজন আছেন যিনি এগুলো নির্দেশ দেন এবং তার ডিরেকশনে পরিচালিত হয়। আর এই যিনি ডিরেকশন দেন, তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তো তখন এসে আমরা দেখলাম সক্রেটিস এবং প্লেটো, এরিস্টটলের হাত ধরে দর্শন, আগের দর্শন ছিল প্রকৃতিবাদী, পরে সেটা হয়ে যায় ভাববাদী। গ্রিক দর্শনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেমন পৌরাণিক বিশ্বাস বর্জন। পৌরাণিক মানে হচ্ছে পুরাণের কথা, মানে কাল্পনিক কল্পকথা বাদ, প্রকৃতি ও আদি উপাদানের সন্ধান। তারপরে তারা ছিল যুক্তিবাদী, বিশ্লেষণী, নীতি ও ভাববাদের প্রতিষ্ঠা। এই প্রশ্নের সমালোচনায় বলা যায়, ফরাসি দার্শনিক রেনে দেকার্তের মতে গ্রিক দার্শনিকদের পদ্ধতি অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট ও সুগঠিত ছিল না, এটি অনেকটাই ব্যক্তিগত অনুমান নির্ভর ছিল। দ্বিতীয়ত, গ্রিক দর্শনের সোফিস্টদের মতো চিন্তাবিদদের মতবাদে সংশয়বাদ চরম আকার ধারণ করেছে। সোফিস্ট আসলে কে? অনেক আগে আমাদের মতো স্কুল কলেজ ওই সময়ে ছিল না, আমাদের মতো শিক্ষক ছিল না।
তো তখনকার দিনে ওই সমাজেও কিছু বুদ্ধিমান মানুষ ছিল, তারা লেখাপড়া জানতো। তো এই বুদ্ধিমান মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো যাযাবরের মতো, এবং তারা কোনো এক গ্রামে গিয়ে বলতো যে আমরা শিক্ষিত, আমরা লেখাপড়া শিখাবো। ওই গ্রামের যে বড় লোক মানুষ আছেন, সেই গ্রামের বাড়িতে থেকে সেখানে টাকার বিনিময়ে সেই লোকের ছেলে মেয়েদের জ্ঞান বিতরণ করতো, শিখাতো। যে যা শিখতে চায়, কি শিখতে চায়, কেউ চুরি করা শিখতে চাইলে সেটাও শেখায়, আবার কেউ যদি ভালো কিছু শিখতে চায় সেটাও শেখায়। কথা হলো যে বুদ্ধিমান মানুষগুলো ছোট ছেলে মেয়েদের তারা বিভিন্ন কথাবার্তা বলে জ্ঞান বিতরণ করে। এই ধরনের টাকার বিনিময়ে লগ ইনও বলা হতো তাদের, লজিংও। আচ্ছা, আচ্ছা, তাদের হলো বলা হতো এই যে সোফিস্ট, অর্থাৎ তারা যে টাকার বিনিময়ে শিক্ষা দান করত, এই কারণে তাদেরকে বলা হতো সোফিস্ট। পরিশেষে বলা যায় প্রাচীন গ্রিক দর্শনের এই অনন্য বৈশিষ্ট্যগুলোর পরবর্তীকালের আধুনিক দর্শনের শক্ত ভিত তৈরি করে দিয়েছিল। প্রকৃতি থেকে শুরু করে মানুষের মন, রাষ্ট্র, নীতিবিদ্যা সবকিছুই গ্রিক দার্শনিকদের যৌক্তিক বিশ্লেষণের অন্তর্ভুক্ত ছিল। এখন বলো, এই পড়া কি তোমরা বুঝতে পারছো, নাকি আমি আরো স্লো অথবা আরো জোরে পড়াবো? কারণ আমাদের প্রশ্ন অনেক। তোমরা যদি না বুঝতে পারো তাহলে পড়া হবে স্লো, আর যদি বুঝতে পারো তাহলে পড়া হবে খুবই স্পিডে। আর আমি যেহেতু এই নোটটি তোমাদের দিয়েছি, তো সেক্ষেত্রে তোমরা যদি যখন তোমরা রিডিং করবে তখন এগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা, অনেকে বলছে যে বুঝতে সুবিধা হবে। শহীদুল, তুমি তোমার ক্যামেরাটা বন্ধ করো। ক্যামেরা বন্ধ করলে তোমার এমবি খরচ কম হবে, অর্থাৎ এমবি তখন কম কাটবে। তো ক্যামেরা চালু থাকলে তোমার এমবি বেশি ব্যয় হবে। স্ক্রিনের উপর টাচ করে, হ্যাঁ এবার ঠিক আছে। না, হয়নি। স্ক্রিনে একবার টাচ করে ক্যামেরা আইকনের উপর ক্লিক করবে, তাও হয়নি। স্ক্রিনে টাচ করে একটা দেখো ক্যামেরা আইকন আছে, সেই ক্যামেরা আইকনে ক্লিক করলেই, এই যে দেখো আমি এই যে ক্যামেরা আইকনে ক্লিক করছি, আমার ক্যামেরা চালু হলো। আর একবার ক্যামেরা আইকনের উপর ক্লিক করলে ক্যামেরা বন্ধ হচ্ছে। দেখো, অন্যরা সবাই ক্যামেরা অফ করে রাখছে। ক্যামেরা অফ করলে এমবি ইউজ একদম অর্ধেক হয়ে যায়। হয়নি, তোমার হয়নি এখন। আচ্ছা, তাহলে এবার আমরা 4 নম্বর প্রশ্ন শুরু করব। আমরা এই সাবজেক্টটা আর 8 মিনিট পড়ব, এরপরে আমরা মনোবিজ্ঞান সাবজেক্ট পড়া শুরু করব। প্রাচীন গ্রিক দর্শনের প্রথম যুগের দার্শনিকদের মূল সমস্যা কি ছিল? তাহলে প্রাচীন গ্রিক দর্শনের মূল প্রথম যুগের দার্শনিকদের মূল সমস্যা কি ছিল? তাহলে প্রাচীন যুগে, এটা 22 সালে এই প্রশ্নটা আসছে, তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, তবে একবার পড়লে তোমরা এই প্রশ্নটা এমনি বানায় লিখতে পারবে। অলরেডি এগুলাও আমরা পড়ে ফেলেছি। প্রাচীন গ্রিক দর্শনের প্রথম যুগ বলতে মূলত সক্রেটিস পূর্ববর্তী যুগকে বোঝায়, অর্থাৎ সক্রেটিস, মহান সক্রেটিসের জন্মের আগে সোফিস্ট, তারপরে ধরো যে থেলিস, এনাক্সিমিন্ডার, তাদেরকে বলা হয়। এই যুগের দার্শনিকদের বলা হতো প্রকৃতিবাদী দার্শনিক, অর্থাৎ এতক্ষণ আমরা যাদের কথা পড়লাম তাদের মূল সমস্যা বা অন্বেষার বিষয় ছিল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি সত্তার শুরু উদ্ঘটন। এটার মানে তোমরা বুঝতে পারো না, যাই দিই। প্রাচীন কালের সব দার্শনিকরা একটা আলোচনাই করতেন, যে এই পৃথিবীটা, এই জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে, কি দিয়ে সৃষ্টি হয়েছে। তাহলে দেখো তাদের মূল সমস্যা বা অন্বেষা মানে হচ্ছে আলোচনার বা খোঁজার, তারা খুঁজতো কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি উপাদান এবং সত্তার স্বরূপ উদ্ঘাটন করে। তো এখানে আমরা আলোচনা করব আদি সত্তার স্বরূপ কি, পরিবর্তন ও অপরিবর্তনীয় সমস্যা, জগতের আদি উপাদান প্রথম কি। প্রথম যুগের দার্শনিকদের, যাদের মাইলেসীয় দার্শনিকও বলা হতো, মানে তারা যে যে এলাকায় থাকতেন ওই এলাকাকে বলা হতো মাইলেটাস। মাইলেসীয়, আইনীয়, মানে ধরো জেলার নাম আইনীয়, রাজ্যের নাম আইনীয়, থানার নাম হচ্ছে মাইলেসীয় বা মাইলেটাস। এই শহরে তারা বসবাস করত। তাদের প্রধান জিজ্ঞাসা ছিল বৈচিত্র্যময় জগৎ কোথা থেকে এসেছে এবং এর আদি উপাদান কি। অর্থাৎ এই জগৎটা যে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়,
সেটা কোত্থেকে এসেছে, কে সৃষ্টি করেছে, এবং এটার মূল উপাদান কি, কি দিয়ে তৈরি। তারা বহুত্বের মাঝে একত্বের সন্ধান করতেন, যেমন থেলিস মনে করতেন পানি সবকিছুর মূল উপাদান। আবার অ্যানাক্সিমিনিস মনে করতেন বায়ু হলো জগতের আদিম সত্তা। 6 নম্বর প্রশ্ন, পরিবর্তন ও অপরিবর্তনীয়তার সমস্যা। জগৎ কি স্থির নাকি সর্বদা পরিবর্তনশীল, এই দার্শনিক দ্বন্দ্বটি ছিল প্রথম যুগের অন্যতম বড় সমস্যা। কেউ বলতো যে জগৎটা পরিবর্তন হয় না, এটা যেমন ছিল তেমনই আছে। আবার কেউ বলতো যে এটা সব সময় পরিবর্তন হয়, যেমন হিরাক্লিটাস বলেছেন যে জগৎ সব সময় পরিবর্তন হয়, পরিবর্তনশীল। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পারমেনাইডিস বলেন সত্তা স্থির ও অপরিবর্তনীয়, অর্থাৎ এই পৃথিবীটা স্থির। অন্যদিকে হিরাক্লিটাসের মতে জগৎ সর্বদা পরিবর্তনশীল। এ প্রসঙ্গে হিরাক্লিটাস বলেছেন, ইউ ক্যান নট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, অর্থাৎ তুমি একই নদীতে দুবার পা রাখতে পারো না। অথবা আমরা বলতে পারি, তুমি একই নদীতে দুইবার অবগাহন করতে পারো না। কেমন করে? মনে করো তুমি নদীতে, নদীতে সবসময় স্রোত যায়, তুমি নদীতে ডুব দিছো একটা। তো ডুব দেওয়ার সাথে সাথে যে পানিগুলো তোমার গা টাচ করেছিল সেগুলা মুহূর্তে মুহূর্তে সরে যাচ্ছে। তো তুমি ডুব দিয়ে উঠে আবার একটা ডুব দিলে সবসময় নতুন পানি পাবে। অর্থাৎ যে পানিগুলো ডুব দেওয়ার সময় তোমাকে ছুঁয়ে পিছনের দিকে চলে গিয়েছে, তুমি যখন উঠবে, উঠে আর একটা ডুব দিলে আবার নতুন পানি। এই জন্য তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন আমরা সব সময় সবকিছুই পরিবর্তনের দিকে যাচ্ছে। আস্তে আছি হসপতি মিট সিলভার আচ্ছা, তো সব সময় পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, বুঝছো? কেমন করে পরিবর্তনের দিকে যাচ্ছি? যে এই যে কালকে ছিল 7 তারিখ, আজকে 8 তারিখ, কালকে আবার 9 তারিখ হবে। ঘন্টায় ঘন্টায় মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের বয়স বেড়ে যাচ্ছে। 1 মিনিট তো বয়স থেমে থাকে না, সময় থেমে থাকে না। এই জন্যই বলা হচ্ছে সবকিছু পরিবর্তনশীল। হেরাক্লিটাসের এই বক্তব্য প্রমাণ করে যে সে যুগে জগতের পরিবর্তনশীলতা একটি বড় দার্শনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। সমালোচনায় আমরা বলতে পারি, প্রথমত দার্শনিক এরিস্টটলের মতে প্রথম যুগের দার্শনিকরা জগতের কেবল উপাদানগত কারণ খুঁজেছেন, কিন্তু এই উপাদানগুলোকে কে আকার দিচ্ছে, উদ্দেশ্য কি, তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ এরিস্টটল বলেছেন যে তারা শুধু কি দিয়ে এই জগৎ তৈরি উপাদান খুঁজেছেন, কিন্তু খালি উপাদান দিয়ে তো হবে না। থেলিস বলছেন পানি দিয়ে সবকিছু সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সেটার ব্যাখ্যা তারা দিতে পারেন। কেন পরিবর্তন হচ্ছে সেটার ব্যাখ্যা দিতে পারেন। দ্বিতীয়ত, ব্রিটিশ দার্শনিক ডব্লিউ.টি. স্পেস মনে করেন তাদের উত্তরগুলো ছিল অনেক বেশি জল্পনা কল্পনা নির্ভর, তার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক পরীক্ষামূলক ভিত্তি ছিল না। পরিশেষে বলা যায়, প্রথম যুগের দার্শনিকদের এই মূল সমস্যাগুলোকেই দর্শনকে ধর্ম ও মিথোলজির জগৎ থেকে টেনে এনে যুক্তির জগতে উপস্থাপন করেছিল। যদিও তাদের উত্তরগুলো আজ সেকেলে মনে হয়, কিন্তু তাদের উত্থাপিত প্রশ্নগুলোই দর্শনের চিরন্তন যাত্রা শুরু করেছিল। অর্থাৎ এখন তাদের এই প্রশ্নগুলো, তাদের দর্শন হয়তো আমাদের কাছে কোনো মূল্য নাই, কিন্তু তারপরও সেই যুগে তো তারাই এটা শুরু করেছিল। সেই হিসেবে সেই যুগের পরিবেশে যদি আমরা এটাকে বিচার করি, তাহলে আমরা আমাদের বলতে হয় তারা ঠিকই ছিল। আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন করলাম, এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিব। এই যে 5 নাম্বার প্রশ্ন, আদি গ্রিক দার্শনিকগণ তাদের সমস্যার সমাধানে কতটা সফল হয়েছিল আলোচনা করা। এটা পড়বে 5। তারপরে 6, প্রাচীন গ্রিক দর্শন ও মধ্যযুগীয় দর্শনের মৌলিক পার্থক্য, খুবই সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। 6। তারপরে 7, আয়োনীয় বা মাইলেনীয় দর্শন বলতে কি বুঝো, 24 সালে আসছিল, লেস ইম্পর্টেন্ট। তারপর 8 নাম্বার, মাইলেনীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি, ওই একই প্রশ্ন। গ্রিক দর্শনের বৈশিষ্ট্য আর মাইলেনীয় দর্শন সেম জিনিস, এটা জায়গার নাম অনুসারে না। তারপর আছে মাইলেনীয় সম্প্রদায়ের গুরুত্ব অর্জনের জন্য, অর্জনের জন্য নয় বরং প্রচেষ্টার জন্য। তারপর 10 নাম্বার প্রশ্ন, থেলিসকে কেন পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। এই প্রশ্নগুলো দেখো 24 সালে আসছে, তারপর আমি দিয়েছি কারণ অন্তত তোমরা একবার করে পড়বে, কারণ বলা যায় না এগুলো চলে আসতে পারে। এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার মাঝেই একটা ড্যাশ হবে, অর্থাৎ প্রথম 3টা ডিজিট তার জন্ম,
আর শেষের 3টা ডিজিট তার মৃত্যু। মাঝখানে একটা ড্যাশ আসলে প্রিন্টিং মিস্টেক মিশে গেছে। তো আমি তোমাদের 5 থেকে 10 পর্যন্ত এই 5টি প্রশ্ন হোমওয়ার্ক দিলাম, তোমরা এগুলো পড়ে রাখবে। ঠিক আছে, এখন এই ক্লাসটি এখানে আমি ক্লোজ করছি। ঠিক 5 মিনিট পরে মনোবিজ্ঞান ক্লাস শুরু হবে আইডি 2 দিয়ে। তো তোমরা এই ক্লাসটি আমি যেহেতু রেকর্ড করেছি, এটা কনভার্ট হতে 5 মিনিট সময় লাগবে। যারা ক্লাস মিস করলে তাদের জন্য এই ক্লাস ইউটিউবে আপলোড করা হবে। এটা কনভার্ট হয়ে গেলেই যখনই শেষ হবে তখনই আইডি 2 দিয়ে তোমরা সবাই জয়েন করবে। আমি গ্রুপে মেসেজ